আচ্ছা, আমাদের চারপাশের এই চেনা জগতের ঠিক আড়ালেই কি অন্য কোনো জগতের অস্তিত্ব রয়েছে? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এরকমই একটা বিষয় নিয়ে কথা বলবো। বাংলার গ্রামীণ লোককথার এক অন্ধকার আর রোমাঞ্চকর জগৎ নিয়ে। এমন একটা জায়গা যেখানে জীবিত আর মৃতের মাঝখানের দেয়ালটা না একদমই পাতলা আর ভীষণ ভয়ঙ্কর। তো চলুন আর কথা না বাড়িয়ে সোজা মূল আলোচনায় ঢুকে পড়ি। শুরুতেই এই ঘটনাটার কথা একবার ভেবে দেখা যাক। বাদল নামের এক ছাত্র তার বন্ধুর সাথে রাতের বেলা স্কুলের পাশের একটা টিনের ঘরে আটকে পড়েছিল। হঠাৎ বাইরে থেকে একটা ডাক, বাদল দরজা খোল, আমি কেয়ারটেকার। সাধারণ ডাক মনে হচ্ছে, তাই না? কিন্তু সোর্স বলছে এই ডাক শুধু দরজার ওপাশ থেকে আসেনি। ছাদ, জানালা, এমনকি চারপাশের ফাঁকা বাতাস থেকেও নাকি শত শত মানুষের গলায় এই একই ডাক প্রতিধ্বনিত হচ্ছিল। অদৃশ্য শক্তিগুলো কিভাবে পরিচিত মানুষের গলা নকল করে শিকারকে ধোঁকা দেয়, এটা তার একদম পারফেক্ট একটা উদাহরণ। আমাদের প্রথম অধ্যায়ে অন্ধকারে ফিসফিসানি, পারিপার্শ্বিক ভূতুরে আনাগোনা। তো বাদল আর তার বন্ধুর ওই রাতের অভিজ্ঞতা কিন্তু সেখানেই শেষ হয়নি। গভীর রাতে নির্জন গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তারা একের পর এক অদ্ভুত সব বিভ্রমের শিকার হয়। মানে হঠাৎ শোনা যায় মাটির রাস্তায় ভারী লোহার ড্রাম গড়িয়ে পড়ার শব্দ। এরপর দেখা যায় জেলেরা জাল ফেলছে, অথচ জলে কোনো ঢেউ উঠছে না। একটু পরে সেই পুকুর আর মানুষগুলো মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি? মেঘহীন আকাশ, অথচ হঠাৎ করেই টিনের চালে আছড়ে পড়ে অসাধারণ এক ঝড়। পরিবেশ নিজেই যেন মানসিকভাবে পঙ্গু করে দেবার জন্য একটা মায়া তৈরি করেছিল। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অধ্যায়, অভিশপ্ত গাবগাছ, স্থানাবদ্ধ সত্তা। দিনের বেলায় ধানের ক্ষেতের মাঝ দিয়ে যাওয়া যে রাস্তাটা একদম সাধারণ আর শান্ত, রাতের অন্ধকারে সেটাই কতটা ভীতিকর হতে পারে সেটা একবার কল্পনা করলে কেমন হয়। সোর্সের তথ্য অনুযায়ী ঝালকাঠির নন্দীগ্রামের একটা গাব গাছে এক নারী মারা যাওয়ার পর থেকেই শুরু হয় এই অদ্ভুত ব্যাপার। রাতে নাকি ওই গাছ থেকে ভৌতিক আগুন জ্বলতে দেখা যেত, আর বের হতো ধোঁয়া। দিনের বেলা যে পথ দিয়ে কৃষকেরা নিশ্চিন্তে হেঁটে যায়, রাতে সেটা আক্ষরিক অর্থেই একটা মৃত্যু ফাঁদে পরিণত হতো, যেন অন্য কোনো জগতের দরজা খুলে গেছে সেখানে। তবে ২০১৪ সালে এসে অবশেষে এই গাছটি কেটে ফেলা হয়। আর আশ্চর্যের বিষয় হল, গাছ কাটার পরপরই ওই সমস্ত ভৌতিক উপদ্রব ম্যাজিকের মতো বন্ধ হয়ে যায়। কিন্তু তার আগে এই গাছ রীতিমতো একটা ভয়াবহ শারীরিক হুমকিতে পরিণত হয়েছিল। একটা ঘটনার কথা বলা যায়। এক জেলে ওই পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখেন তার ধরা মাছগুলো অলৌকিকভাবে গাছের ডালে উঠে গেছে। সেগুলো পারতে গিয়ে তিনি গাছে আটকা পড়েন আর পরবর্তীতে তীব্র জ্বরে ভুগে মারা যান। নির্দিষ্ট কোনো স্থানের সাথে মিশে থাকা এসব সত্তা কতটা প্রাণঘাতী হতে পারে, এটা তার একটা বড় প্রমাণ। আমাদের তৃতীয় অধ্যায়, প্রতিহিংসা পরায়ণ সত্তা শিকার। এই সত্তাটার আক্রমণের ধরন খেয়াল করলে রীতিমতো শিউরে উঠতে হয়। একজন মুয়াজ্জিন যখন ঝাড়ফুঁকের মাধ্যমে এক শিশুর উপর থেকে অশুভ প্রভাব দূর করেন, তখন এই সত্তাটি তাকেই পরবর্তী শিকার হিসাবে বেছে নেয়। প্রথমে শুরু হয় মানসিক খেলা। গভীর রাতে প্রতিবেশীর কান্না বা জল তোলার শব্দ নকল করে মুয়াজ্জিনকে বিভ্রান্ত করার চেষ্টা। এরপর শুরু হয় সরাসরি আক্রমণ। আলোর এক বিশাল অন্ধকারী গোলক দিয়ে তাকে মাটিতে আছড়ে ফেলা হয়। আর একদম শেষ ধাপে সত্তাটি তার আসল ভয়ঙ্কর রূপে হাজির হয়। মানে আগে মানসিকভাবে ভেঙে দেওয়া, তারপর শারীরিকভাবে আঘাত করা, একদম নিখুঁত প্ল্যানিং। দৃশ্যটা একবার চোখের সামনে কল্পনা করা যাক। এক জ্যোৎস্না রাতে হারিকেন হাতে মুয়াজ্জিন বাড়ি ফিরছেন, আর তখনই পচা দুর্গন্ধের সাথে সাথে এক বিশাল সত্তা তার সামনে এসে দাঁড়ায়। গাছের মতো লম্বা, মাটিতে লুটিয়ে পড়া চুল, আঙুলের মতো বড় বড় দাঁত আর কুকুরের মতো নখ। সোর্স মেটেরিয়ালে এই শারীরিক কাঠামোর যে বর্ণনা দেওয়া হয়েছে, সেটা শুনলেই গা ছমঝম করে ওঠে। এটা কিন্তু আর কোনো চোখের ভুল বা পারিপার্শ্বিক বিভ্রম ছিল না। এটা ছিল এক চরম বাস্তবাতঙ্ক, যে সরাসরি প্রতিশোধ নিতে এসেছিল। এবার যাব চতুর্থ অধ্যায়, কাপালিকের উত্থান, অভ্যন্তরীণ অশুভ শক্তি। এই অন্ধকার ব্যাপারটা পুরোপুরি বোঝার জন্য কাপালিক শব্দটার মানে জানা খুব জরুরি। কাপালিক হল সেই তান্ত্রিক সন্ন্যাসী যারা শ্মশানে থাকে আর মৃত্যুর কাছ থেকে অতিপ্রাকৃত শক্তি পাওয়ার জন্য অন্ধকার আচার বা ধ্যান করে। তো সোর্স অনুযায়ী দীপক নামের এক ব্যক্তির দাদু প্রথমে সাধারণ মানুষ হিসাবেই শ্মশানে লাশ পোড়ানোর কাজ শুরু করেন, কিন্তু ধীরে ধীরে তার মানসিক বিকৃতি এমন পর্যায়ে পৌঁছায় যে তিনি পরিবার ছেড়ে শ্মশানের এক অন্ধকার কাপালিকে পরিণত হন। একটা বিষয় খেয়াল করলে দেখা যায়, এটা কিন্তু বাইরের কোনো ভূতের আক্রমণ নয়। এই অশুভ শক্তির জন্ম হয়েছিল একটা পরিবারেরই ভেতরের একজন মানুষের চরম লোভ থেকে। এক রাতেই একটা পরিবারের ভাগ্য কিভাবে চিরতরে অন্ধকারে ডুবে যেতে পারে, তার এক মর্মান্তিক দৃষ্টান্ত এটা।
এই দাদুর পৈশাচিক রূপান্তর একদম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন তিনি অতি প্রাকৃত শক্তি লাভের আশায় নিজের সদ্যজাত নাতিকে বলি দেন। হ্যাঁ, নিজের নাতিকে। জন্মের পর শিশুটিকে ছুঁয়ে তিনি তাকে বলির সামগ্রী বলে ঘোষণা করেছিলেন। আর পরদিন সকালেই শ্মশানের ছাইয়ের পাশে শিশুটির মস্তকহীন দেহ পাওয়া যায়। এই ঘটনার পর গ্রামবাসী তাকে এক ঘরে করে তাড়িয়ে দেয় ঠিকই, কিন্তু তার রেখে যাওয়া অভিশাপ ওই পরিবারের পিছু ছাড়ে না। কালো জাদুর লোভ কিভাবে মানুষের স্বাভাবিক মানসিকতাকে পুরোপুরি ধ্বংস করে দেয়, এটা তারই প্রমাণ। আমাদের শেষ অধ্যায়, বংশানুক্রমিক অভিশাপ, অনিবার্য ট্রমা। বড় ভাইয়ের ওই মর্মান্তিক মৃত্যুর পর জন্ম নেয় দীপক, আর জন্ম থেকেই তার জীবনের প্রতিটি পর্যায়ে এই কালো জাদুর প্রভাব ছিল একদম স্পষ্ট। ছোটবেলায় রাতের পর রাত একটানা কান্না, আর সেটা থামত কেবল গায়ের ঠান্ডা জল ঢাললে। একটু বড় হওয়ার পর মানে কৈশোরে শুরু হয় আরও অদ্ভুত এক যন্ত্রণা। অদৃশ্য কেউ যেন গায়ে শ্মশানের ফুটন্ত গরম ছাই ঠেলে দিত। সেই পোড়া অনুভূতি থেকে বাঁচতে রাতের পর রাত জলে ভিজে থাকতে হতো। এরপর তারুণ্যে পৌঁছানোর পর শ্মশানের কাছে নদী পার হওয়ার সময় অদৃশ্য কোনো এক শক্তি দীপককে জোর করে জলে ছুঁড়ে ফেলে। মানে জন্ম থেকে শুরু করে জীবনের প্রতিটি ধাপে এই ট্রমার রীতিমতো তাড়া করে ফিরেছে। চিকিৎসার জন্য দীপক যখন কাশ্মীরে যান তখন সেখান থেকে এক ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। জানা যায় দীপকের দাদু শুধু নিজের নাতিকে নয়, শক্তিলাভের জন্য নিজের গুরুর ছেলেকেও বলে দিয়েছিলেন। আর সেই গুরুই তাকে এই অমোঘ অভিশাপ দিয়েছিলেন যে তুমি হয়তো আমার চেয়ে বড় হতে পারবে, কিন্তু এই জীবনে কখনো শান্তি পাবে না। এই একটা কথাই আসলে পুরো প্রজন্মের বয়ে বেড়ানো যন্ত্রণার মূল কারণটা পরিষ্কার করে দেয়। দীপক বুঝতে পারেন যে তিনি এমন এক অভিশাপের শিকার যেটার জন্য তিনি নিজে দায়ী নন, বরং এটা তার পূর্বপুরুষের চরম পাপের ফল। বছরের পর বছর এই আমানসিক যন্ত্রণা সহ্য করার পর দীপকের জীবনে একটু খুশির ছোঁয়া আসে। 2022 সালের সেপ্টেম্বরে তিনি যমজকন্যা সন্তানের বাবা হন। মনে হচ্ছিল যেন এতদিনের অন্ধকার অবশেষে একটু একটু করে কাটছে। কিন্তু এই আনন্দ খুব বেশিদিন টেকেনি। অতীতের সেই অন্ধকার ছায়া আবারও এই নতুন প্রজন্মের দিকে হাত বাড়ায়। যে অভিশাপ এতদিন দীপককে পুড়িয়েছে তা এবার ধীরে ধীরে তার সন্তানদের দিকে ধেয়ে আসতে শুরু করে। নিখোঁজ হওয়ার সেই রাতের ঘটনাগুলো শুনলে গায়ে কাঁটা দেয়। এটা ছিল অবিকল দীপকের বড় ভাইয়ের সাথে ঘটা কয়েক দশক আগের সেই ট্র্যাজেডির পুনরাবৃত্তি। ঘরে জমানো প্রায় 150 লিটার জল হঠাৎ করেই রহস্যজনকভাবে গায়েব হয়ে যায়। বাধ্য হয়ে জলের খোঁজে দীপককে সাময়িকভাবে রুমের বাইরে যেতে হয়, আর ঠিক তখনই তার স্ত্রী জেগে উঠে দেখেন বিছানা থেকে একটা শিশু নিখোঁজ। এরপর ব্যাপক খোঁজাখুঁজি করা হয়, চারপাশে নদী, নালা, শ্মশান সব তন্ন করে খোঁজা হয়, কিন্তু না, শিশুটির আর কোনো সন্ধান মেলেনি। সবকিছু যেন নিখুঁতভাবে সাজানো একটা অশুভ ফাঁদ ছিল। সোর্স মেটেরিয়ালের সবচেয়ে হৃদয় বিদারক বাস্তবতাটা হলো এই যে দীপকের হারিয়ে যাওয়া শিশুটিকে আর কখনোই পাওয়া যায়নি। কিন্তু যে মেয়েটি বেঁচে আছে সে ঠিক 4 বছর বয়সে এসে অবিকল সে একই অতিপ্রাকৃত যন্ত্রণার শিকার হচ্ছে যা দীপক তার নিজের ছোটবেলায় ভোগ করেছিল। রাতের পর রাত অদৃশ্য ছাইয়ের পোড়া অনুমতি আর শরীরের জ্বলুনি থামাতে জলের জন্য সেই একই আকুতি। এটা প্রমাণ করে যে এই অভিশাপ যুগের পর যুগ ধরে প্রবাহিত হচ্ছে। একটা চক্র যেন বারবার ফিরে আসছে, পুরনো যন্ত্রণার নতুন একটা রূপ নিয়ে। আজকের এই বিশ্লেষণ আমরা শেষ করছি একটা গভীর আর অমীমাংসিত প্রশ্ন দিয়ে। কালো জাদুর প্রভাবে কোনো বংশ যখন কলঙ্কিত হয়, তখন কি সেই অভিশাপের কোনোদিন সত্যিকারের অবসান ঘটে? দীপক আর তার পরিবারের এই যন্ত্রণা আমাদের ভাবতে বাধ্য করে যে মানুষের ভেতরের অন্ধকারের রেশ কতটা সুদূর প্রসারী হতে পারে। লোককথার মোড়কে এটা কি আসলে বংশ পরম্পরায় বয়ে চলা ট্রমারই একটা প্রতিচ্ছবি? প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা এই মানসিক এবং শারীরিক যন্ত্রণার কি আদৌ কোনো শেষ আছে? উত্তরটা হয়তো আমাদের অজানা, তবে বিষয়টা আমাদের মনকে গভীরভাবে আলোড়িত করে তা নিশ্চিত। আজকের মতো এই রহস্যময় জগতের বিশ্লেষণ এখানেই শেষ করছি।